দক্ষিণ এশিয়ার অন্তর্গত বাংলাদেশ নদীমাতৃক একটি দেশ। নদীমাতৃক শব্দটিকে ভাঙলে হয় নদীমাতা, যাহার যার। সত্যি ছোট, মাঝারি এবং বড় নদীকে ধরলে বাংলাদেশে নদীর অন্ত নেই। নদীগুলোই এদেশের প্রাণ। বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলী। তবে এর মধ্যে যমুনা হচ্ছে বাংলাদেশের জাতীয় নদী। নদীগুলো জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে এদেশ জুড়ে। নদীর দুপাশেই গড়ে উঠেছে নগর, বন্দর। নদীগুলো কোনোটি ছোট, আবার কোনোটি বড়। প্রতিটি নদী নির্দিষ্ট অঞ্চলে তার নিজস্ব অবদানের ক্ষেত্রে স্বীকৃত। এই নদীগুলোর মধ্যে ৫৪টি বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত। আন্তঃসীমান্ত এই নদীগুলোর মধ্যে তিস্তা একটি অন্যতম নদী। ভরা বর্ষায় এই নদী জলের টইটুম্বুর থাকে। সেই জল আর স্রোত কখনো কখনো মানুষের সুখ, শান্তি ও বসতভিটা কেড়ে নেয়। আবার খরার মৌসুমে পানির অভাবে চাষ বন্ধ হয়ে যায়। এই নদী নিয়ে বাঙালির ইতিহাসের যেন শেষ নেই। কিন্তু এবার সেই অবস্থার পরিবর্তন হবে ভারতের গজলডোবা এবং অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে। বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তিস্তা নদী ঘিরে? বাংলাদেশের মহাপরিকল্পনায় কি থাকছে? বর্তমান অন্তর্বর্তী সরকার কি বলছে? আর কেনই বা স্পর্শকতার এই প্রকল্পটি উত্তর জনপদের দুঃখ হিসেবে পরিচিত? খ্যাপাটে নদী তিস্তার মহাপরিকল্পনায় সংবাদ সন্ধানে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। ভারতের সাথে বাংলাদেশের যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে তার ৩৬টি উত্তরাঞ্চল দিয়ে এদেশে প্রবেশ করেছে। এই নদীগুলোর মধ্যে অন্যতম নদী তিস্তা প্রায় ২৪০ বছরের পুরনো। নদীটির উৎপত্তি ভারতের পার্বত্য অঙ্গরাজ্য সিকিমে। বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদীটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখা বলা হয়ে থাকে। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। এটি উত্তরাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী। সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে। ১৭৮৭ সালের পর তিস্তা তার গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে। নদীটি নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, যার দৈর্ঘ্য ৩১৫ কিলোমিটার। এর মধ্যে ২০০ কিলোমিটার ভারতে এবং ১১৫ কিলোমিটার বাংলাদেশ অংশ পড়েছে। তিস্তার মাসিক গড় পানি অপসারণ এর পরিমাণ ২৪৩০ কিউসেক। সিকিমের ভেতর দিয়ে প্রবাহিত হওয়ার পর তিস্তা অনেকগুলো গিরিখাত সৃষ্টি করেছে। তিস্তার উৎপত্তিস্থলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত। বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীটির পানি ধরে রাখতে গজলডোবা বাঁধ নির্মাণ করেছে এই দেশটি। ১৯৯৮ সালে বাংলাদেশ সীমান্তের ৬০ কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করে। মূলত এই গজলডোবা ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায়। এই বাঁধে ৫৪টি ফটক রয়েছে, যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে পূর্ণবাহিত করা হয়। শুধু এটিই নয়, তিস্তার উজানে আরও ১৫টি প্রকল্প রয়েছে, যা পানি প্রবাহে বাধা দিয়ে থাকে। এসব জেলার কয়েক লাখ মানুষের জীবন জীবিকা এই নদীর উপর নির্ভরশীল। এই নদীর ভারতীয় অংশে গজলডোবায় স্থাপিত বাঁধের কারণে নদীটির বাংলাদেশ অংশে বর্ষা মৌসুমে যেমন ভাসিয়ে দেয়, তেমনি শুষ্ক মৌসুমে খরায় ভোগায় এই অঞ্চলের জনপদকে। গেল ২০১৪ সাল থেকে ভারত একতরফা তিস্তার পানি প্রত্যাহার করছে বলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারে শুকিয়ে যায়। এতে করে তিস্তা নদীর উপর বাংলাদেশের ন্যায্য অধিকার থাকে বঞ্চিত। বাংলাদেশের উজানে ভারত একের পর এক বাঁধ দিয়ে তিস্তার পানি সরিয়ে নেওয়া আর বর্ষার মৌসুমে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে অকাল বন্যায় ভাসানো যেন রীতি হয়ে উঠেছে। এতে হতবাক তিস্তা পার তথা এদেশের মানুষ। আগে নদীটি জলপাইগুড়ির ৩টি ধারায় প্রবাহিত হতো। পূর্বে করতোয়া, পশ্চিমে পুনর্ভবা, তার মধ্যে আট্রাই। এই ৩টি ধারা তিস্রোত্রা বা ৩ প্রবাহ থেকে তিস্তা নামকরণ করা হয়েছে। আর এই তিস্তা নদীর সঙ্গে উত্তরের ২৫টি নদীর প্রবাহ রয়েছে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার রাজারহাট, উলিপুর, চিলমারী, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা, গাইবান্ধা ও সুন্দরগঞ্জ উপজেলার মধ্য দিয়ে। এই তিস্তার পানি না থাকার কারণে কৃষিভিত্তিক উত্তরাঞ্চলের কৃষিকাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। পানি সংকটে শুষ্ক মৌসুমে
কৃষকের জমিতে সেচ দিতে বিপাকে পড়ছে উত্তরাঞ্চলের 16 জেলার মানুষ। পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির হয়ে যায়, আর যে অংশে পানি থাকে সেখানে ঠিক খালের মতোই দেখায়। এই নদীতে মাঝে মধ্যে মৎস্যজীবীদের জীবিকার সন্ধান করতে দেখা যায় শুষ্ক মৌসুমে, যদিও খুব একটা মাছের দেখা মেলে না সেই সময়। অপরদিকে তিস্তা নদী ঐতিহাসিকভাবে অত্যন্ত ক্ষতিকর এবং খামখেয়ালি হয়ে থাকে। বর্ষা মৌসুমে তিস্তা পাহাড়ে ঢলে বেশ খ্যাপাটে হয়ে ওঠে এই নদী। তিস্তার উপরে নির্মিত গজলডোবা ও অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে হঠাৎ বন্যা দেখা যায়। এমনিতেই তিস্তা বন্যাপ্রবণ একটি নদী। এখন গজলডোবা ব্যারেজ পরিচালনাকারীরা তাদের সুবিধামতো ব্যারেজ গেট খুলে দেয় একতরফাভাবে। এতে বাংলাদেশ তিস্তা অববাহিকায় বন্যা কবলিত হয়ে পড়ে। এমনকি কোনো কোনো বছর এভাবে 7 বার এ ধরনের হঠাৎ বন্যা কবলে পড়তে হয় উত্তর জনপদ। নদীর সাথে যুদ্ধ করে বেঁচে আছে এই ভাটি অঞ্চলের মানুষ। ভারত ও বাংলাদেশের অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে অন্যতম তিস্তা নদীর পানি বন্টন চুক্তি। ভারত ও বাংলাদেশের অমীমাংসিত সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম তিস্তা নদীর পানি বন্টন চুক্তি। 1983 সালে প্রতিবেশী দেশ দুটি সিদ্ধান্ত নিয়েছিল তিস্তার পানির 39% ভারত এবং 36% বাংলাদেশ পাবে। 2011 সালে ভারত বাংলাদেশকে 37.5% পানি দিতে সম্মত হয়। এ বিষয়ে চুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরেও শেষ মুহূর্তে চুক্তি হয়নি। অর্ধশত বছরের বেশি সময় ধরে ভারতের সাথে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ। বারবার তাগাদা দিলেও সাড়া দেয়নি ভারত। বিদায়ী আওয়ামী লীগ সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো হওয়াতেও এ সমস্যার সমাধান হয়নি। এ অবস্থায় উত্তরাঞ্চলের মানুষ তিস্তার চুক্তি হোক বা না হোক, তারা এখন তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের আশায় রয়েছে। বর্ষা মৌসুমে তিস্তার যে ঢল নামে তা সংরক্ষণের মাধ্যমে এবং কৃষি ও শিল্প কারখানা গড়ে তুললে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর পরিকল্পনা বেশ কয়েক বছর আগে নিয়েছিল বাংলাদেশ, যে প্রকল্পের বিনিয়োগের জন্য সবচেয়ে আগ্রহী চীন। কিন্তু বিগত সরকার ভারতের ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে গিয়ে ভারতের দিকে ঝুঁকে পড়ায় এ প্রকল্প খুব একটা এগোয়নি। অথচ উত্তরবঙ্গের প্রতিটি মানুষ চায় এই প্রকল্প বাস্তবায়ন হোক, দুর্ভোগ লাগাম হোক এ অঞ্চলের মানুষের। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকার সফরে এসে তিস্তা পরিকল্পনার কথা শোনা যায়। পরে চীন ও বাংলাদেশের আলোচনার মাধ্যমে পাওয়ার চায়না প্রায় $1 বিলিয়ন বাজেটে তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে। কি সেই পরিকল্পনা, কি আছে সেখানে, সেই তথ্যগুলো জেনে আসি চলুন। তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন প্রকল্প শুরু থেকেই চীনের আগ্রহ রয়েছে। এমনকি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কুড়িগ্রামে তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছেন। এ প্রকল্পে দেখা যায় তিস্তা নদীর যে প্রস্থতা আছে তা কমানো, অর্থাৎ এই নদীর গড় প্রস্থতা বর্তমানে প্রায় 3 কিলোমিটার। এই প্রশস্ততা থেকে 0.816 মিটার কমিয়ে আনা হবে। এর ফলে নদীগর্ভের প্রায় 171 কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে। খননের মাধ্যমে তিস্তার গভীরতা করা হবে দ্বিগুণ। বর্তমানে এ নদীর গড় গভীরতা রয়েছে 5 মিটার, এদিকে 10 মিটার গভীর করে খনন করা হবে। এর ফলে তিস্তার নাব্যতা বৃদ্ধি পাবে। নদীকে ঘিরে বেশ কিছু জেটি, বন্দর ও সড়ক নির্মাণ করা হবে। চীনের প্রস্তাবিত এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের সব জেলার মানুষের ভাগ্যের চাকা খুলে যাবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে আর অতিরিক্ত পানি প্রয়োজন হবে না। সারা বছর নৌ চলাচলের মতো পানির সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে এই নদীতে। এতে 108 কিলোমিটার নদী খনন, নদীর দুই পারে 1073 কিলোমিটার তীর রক্ষা, চর খনন, নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ, বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার ও 1,13,000 কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছর 20,000 কোটি টাকার ফসল উৎপন্ন করা যাবে। নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা, পোস্টকার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থাও প্রস্তাব করেছে তিস্তা মহাপরিকল্পনায়। এতে 7 থেকে 10 লাখ মানুষের কর্মস্থল হবে বলে পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে। চায়না পাওয়ার কোম্পানি এর মধ্যে প্রকল্প বাস্তবায়নের নকশা ও সম্ভাব্য যাচাই করার কাজ শেষ করেছে। তিস্তা নদীর পাড়ের জেলাগুলো নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরে চায়না 3টি প্রতিনিধি দল কাজ করেছে। তিস্তার পানি ব্যবস্থাপনা সহ নানা অর্থনীতি পরিকল্পনার প্রতিশ্রুতি রয়েছে এই নকশায়।
যেটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত। বিশ্লেষকরা বলছেন ভারতের অনীহা কিংবা অসহযোগিতার কারণে দশকের পর দশক ধরে ঝুলে রয়েছে তিস্তার পানি চুক্তি, যার কারণে তিস্তার শেষ প্রকল্পটিও আলোর মুখ দেখতে পায়নি। এমন বাস্তবতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। বেশ কয়েক বছর আগেই এ প্রকল্প নিয়ে কাজ শুরু হলেও চীন অর্থায়ন প্রসঙ্গে ভারতের আপত্তির কারণে সেই উদ্যোগও থমকে রয়েছে। এই প্রকল্পকে ঘিরে উত্তরবঙ্গের মানুষের বিপুল আগ্রহ রয়েছে। দর্শক জানেন যে তিস্তার এই অংশতে কিচেন লেক রয়েছে। কিচেন লেকের কারণে নিরাপত্তা অজুহাত তুলে ধরছে ভারতীয় বিশ্লেষকরা। আর এতেই চীনের সাথে বাংলাদেশের চুক্তি অথবা এই তিস্তা প্রকল্প চীন করুক সেটি ভারত চায় না। বিদায়ী আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা ভারত সফরে গেলে ভারত সরকার এই প্রকল্পে যুক্ত হওয়ার আগ্রহ দেখায়। বাংলাদেশে কারিগরি টিম পাঠানোর কথা জানায় তারা, কিন্তু চীন 2016 সাল থেকে এখন অবধি লেগে আছে। এই প্রকল্প নিয়ে একের পর এক সম্ভাব্য যাচাই করছে, সেখানে ভারতের দল এসে যুক্ত হওয়ার আগ্রহ দেখানো শুধু সময় ক্ষেপণ কিনা সে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের নাগরিক সমাজের। ভারতের সাথে তিস্তা চুক্তি এগিয়ে নেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশের তিস্তা নদীর উপর যে অধিকার, সে অধিকারের কথা বলতে লিখিত দিতে সরকার পিছুপা হবে না বলে সব জানিয়েছেন তিনি। সম্প্রতি এসব কথা বললেন এই উপদেষ্টা। এতে নতুন করে আশার আলো দেখা দিয়েছে তিস্তা বাসিন্দাদের। পানি ও নদী বিশেষজ্ঞরা বলছে তিস্তা মহাপরিকল্পনা কতটুকু কাজে আসবে বা বাস্তবায়ন হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ ভারত তিস্তার পানি না দিলে পরিকল্পনা বাস্তবায়ন করে কি হবে? আগে দরকার তিস্তার পানি। আর যে অবকাঠামো নির্মাণের কথা বলা হচ্ছে তা বর্ষা মৌসুমে টিকে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ তখন নদী গভীর হলেও প্রশস্ত কমে যাবে। 3 কিলোমিটার নদীকে অনেক ছোট করা হবে বলে মনে করছেন তারা। তাই ভারতের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে জোর দিয়েছে তারা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে খরচ হবে $1 বিলিয়ন বা 10,000 কোটি টাকা। এই বিনিয়োগকৃত টাকা 3.5 বছরের মধ্যে তুলে আনা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর নতুন করে বিনিয়োগকারী খুঁজতেও হবে না, চীন তো রেডি আছে। বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে এগিয়ে যেতে চায়। প্রকল্পটি চীন বাস্তবায়ন করুক বা ভারত করুক বা দুই দেশ মিলে করুক, তাতে সাধারণ মানুষের কিছু যায় আসে না। সাধারণ মানুষের দাবি তিস্তা নদী নিয়ে বঞ্চনা সমাপ্ত হোক, তিস্তা পাড়ের মানুষের দুর্দশা লাগাম হোক। বর্তমান অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে ক্ষমতায় বসেছে, দুর্দশা আর ভোগান্তি দূর করে। অর্থনৈতিক মুক্তির জন্য এই সরকার তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেবে, সেই আশায় বুক বেঁধেছে উত্তর জনপদের মানুষ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং কোনো ভুল থাকলে কমেন্টে আপনাদের মতামত জানান। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পোস্টার লাগিয়ে সৌন্দর্য নষ্ট করবেন না, অতিরিক্ত হর্ন বাজাবেন না। আবারও আসবো নতুন কোনো অজানাকে জানতে। ভালো থাকুন। মোহাম্মদ মিরাজ, সংবাদ সন্ধান।